কি ব্যাপার? কোনো ব্যাপার না। তাহলে আমাদের মতো মাসুম মেয়েদের এভাবে ঘিরে বসেছেন কেন? আমার কথায় সবকটা হুহা করে হেসে উঠল। ওদের মধ্যে ফর্সা করে একটা ছেলে বলে উঠল, দোষ, এরা নাকি মারসুম। তো এই মারসুম বান্তিদের নিয়ে কি করা যায় বলতো? সোহেল, তোর কি মনে হচ্ছে না আমাদের ব্যাপারটা সেলিব্রেট করা দরকার? আমরা যে কতটা লাকি সেটা তো ভার্সিটির সবাইকে জানাতে হবে, তাই না? দুইটা মাসুম ধোয়া তুলসী পাতা পেয়ে আমরা তো ধন্য, আর কি বলিস? অবভিয়াসলি দোষ, আমাদের লাক দেখে আমার এত খুশি লাগছে যে খুশির চোটে আইটেম সং দেখতে ইচ্ছে করছে। পাশের ছেলেগুলো চেঁচিয়ে উঠল। তার মানে সাহিল নামক ছেলেটার সাথে তারাও একমত। আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না, এরা আমার সাথে ঠিক কি করতে চাইছে এবং কতটুকুই বা করতে চাইছে তা আমার বোধগম্য হচ্ছে না। তবে এটা বুঝতে পারছি ভয়ঙ্কর কিছু একটা ঘটবে আমার সাথে, আর তা এখনই। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে সে যে কোনো সময় ভ্যা ভ্যা করে কেঁদে উঠবে। আমি চোখটা সরিয়ে সামনের দিকে তাকালাম। ভয় একটা ছোঁয়াচে রোগ। কারো হাসি দেখলে যেমন হাসি পায়, ঠিক তেমনি কাউকে ভয় পেয়ে কাঁপাকাঁপি করতে দেখলে নিজের মধ্যেও একটা কাঁপাকাঁপি ভাব চলে আসে। তাই এই মুহূর্তে চিত্রার দিকে না তাকানোটাই উত্তম বলে আমি মনে করছি। ভাবনার সুতো কেটে পাশের টপ জিন্স পরা মেয়েটা কথা বলে ওঠায় চোখ ঘুরিয়ে বাম পাশে তাকালাম। মেয়েটা বেশ গোছালো, কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই মেয়েটাকে দেখে আমার তেমন কিছু মনেই হচ্ছে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে শাড়ি নয়, এই ড্রেসটাতেই তাকে বেশি মানিয়েছে। এই ড্রেসটা না পরলে যেন মেয়েটাকে মানাতোই না। এটাই তার জন্য সর্বোচ্চ পোশাক। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, শুভ্র, তুই আমাদের লিডার, তো আমাদের সামান্য ইচ্ছে পূরণ করবি না? বেচারা সাহেল আইটেম সং দেখতে চাচ্ছে, তোর উচিত ব্যবস্থা করা। দেখ না, ছেলেটার মুখ কেমন শুকিয়ে গেছে। কথাটা বলেই সবাই একসাথে হেসে উঠল। সবাইকে চুপ করার ইশারা করে শুভ্র ভাইয়া সানগ্লাসটা খুলে টেবিলে রেখে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, অবভিয়াসলি নীলি, তোরা চাইবি আর আমি পূরণ করবো না তাই কি কোনো হয়? তাছাড়া আজ তো গ্র্যান্ড সেলিব্রেশনের দিন। এত ইনোসেন্ট দুইটা বাচ্চা পাইছি যারা নাকি গেট দিয়ে ঢুকতেই সিনিয়রের গায়ে হাত তুলে। ভাবা যায়? সেলিব্রেশন তো হবে দোস্ত। কথাগুলো আমার দিকে তাকিয়ে বলেই জোরে চেঁচিয়ে রনি নামে কাউকে ডাকলেন। ওনার এই ডাকেই কেন জানি আমার অন্তরাত্মা কেঁপে উঠল খানিকটা। পরক্ষণেই পাশে এসে দাঁড়ালো হ্যাংলা পাতলা একটা ছেলে। বক্স নিয়ে আয় ফার্স্ট। ছেলেটা যত দ্রুত এসেছিল তার থেকেও দ্রুত পা চালালো, যেন এই কাজটা সম্পূর্ণ না করতে পারলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যা ছেলেটা কিছুতেই হতে দিতে পারে না। আমি চুপচাপ বসে আছি, গলা শুকিয়ে কাঠ। ইচ্ছা করছে ফ্লোরে বসে পা ছড়িয়ে কাঁদি। এই ভার্সিটিতে জীবন যে আমার নরকে পরিণত হবে তা বেশ বুঝতে পারছি আমি। এত কিউট একটা ছেলে যে এত ডেঞ্জারাস হতে পারে কে জানতো? কিছুক্ষণের মধ্যেই হ্যাংলা ছেলেটা একটা বিশাল সাউন্ড বক্স এনে পাশের টেবিলের উপর রেখে দিল। শুভ্র ভাইয়া শরীরটা টানা দিয়ে চেয়ারে আরাম করে বসে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই, হোয়াট ইজ ইয়োর নেম? রোদ। হোয়াট? রোদ? কারো নাম হয় নাকি? রোদ নয়, শুধু রোদ। হোয়াট? রোদ? হে গাইজ, শীতের দিকে একে একটু কাছে রাখতে হবে, তাহলে আর টাকা খরচ করে সোয়েটার কিনতে হবে না, কি বলিস? ওনার কথায় আবারও সবাই হুহা করে হেসে উঠল। একজন তো বলেই ফেললো, দোস্ত, আমি তো ভাবছি শীতের রাতে একে সাথে করেই নিয়ে যাব। আর রাতে রোদ হওয়ার ভাগ্য সবার কি হয়?
এবার আমার চোখ দুটো টলমল করে উঠল। এতটা অপমানিত এই জীবনে কখনো হয়েছি বলে মনে হয় না। এই একদিনেই আমার অবস্থা যে এমন হবে জানলে কখনো ভার্সিটিতে ভর্তিই হতাম না। ওনাদের হাসাহাসি শেষ হলে শুভ্র ভাইয়া আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই সানশাইন, মাথা নিচু করে বসে আছো কেন? উপরে তাকাও। তো তোমার নাম কি শুধুই সানশাইন? আই মিন শুধুই কি রোদ? আগে পিছে ঝড় বৃষ্টি কিছুই নেই? ওনার কথায় আবারও সবাই একপত্তন হেসে নিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। পুরো নাম কি? নৌশিন আহমেদ রোদেলা। রোদেলা, নট ব্যাড। আচ্ছা, ঝটপট টেবিলের উপরে দাঁড়িয়ে পড়ো, ফার্স্ট ফার্স্ট, তাড়াতাড়ি। আমি অবাক চোখে মাথা তুলে ওনার দিকে তাকিয়ে বলেই উঠলাম, কেন? সাথে সাথে আবারও হেসে উঠল সবাই। ডান পাশে বসা লং স্কার্ট পরা মেয়েটা আমার ঝুটি করে রাখা চুলগুলো একটানে খুলে দিয়ে বলে উঠলেন, দোস্ত, এই মেয়ের তো দেখি ব্যাপক কিউরিওসিটি রে। আমাদের প্রশ্ন করে কি করা যায় একে, আনসারটা দিয়েই দে। আচ্ছা, আমি বলছি, এই যে সানশাইন, তোমাকে এই টেবিলের উপরে উঠে আইটেম সঙ্গে ডান্স করতে হবে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডদের আইটেম সং দেখতে ইচ্ছে করছে, সো স্টার্ট করো। ওনার কথাটা শুনে মাথাটা যেন ঘুরে গেল আমার। বলে কি এই ছেলে? পুরো ভার্সিটির সামনে আমি টেবিলের উপর আইটেম সঙ্গে নাচবো? পাগল নাকি? দেখুন, আমি নাচ পারি না। না পারলে সমস্যা নেই, নাচতে নাচতে শিখে যাবে। তাছাড়া তুমি চাইলে আমার পিছনে থাকা ছেলেগুলোকে তোমার সঙ্গে নাচতে দিতে পারি, বলো লাগবে? দেখুন, আমি নাচবো না, আর আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভার্সিটিতে র্যাগিং অ্যালাউড নয়। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি ভিসি স্যারকে জানাতে বাধ্য হব। আমার কথায় আবারও হেসে উঠল সবাই। তার মধ্যে পাশে বসা আপুটি আমার চুলগুলো শক্ত করে চেপে ধরে মাথাটা একটু তুলে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম, কিন্তু তাতে মেয়েটার কোনো ভাবান্তর হলো বলে মনেই হচ্ছে না। বরং আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এইসব তোমার? শুভ্রর গায়ে হাত তোলার আগে চিন্তা করা উচিত ছিল কুকি। কথাটা বলেই টেবিলে থাকা পানি ভর্তি জগের পানিগুলো ছুঁড়ে মারলেন আমার গায়ে। এমন কিছুর জন্য তৈরি ছিলাম না আমি। জামাটা পুরো ভিজে একাকার, ঠান্ডায় শরীরটা হালকা কেঁপে কেঁপে উঠছে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। চোখ থেকে ঝরে পড়ল দুফোঁটা জল, তার সাথে চেপে বসলো জেদ। জেদের বশেই করে ফেললাম আরেকটা মারাত্মক ভুল। হাতের কাছের গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারলাম শুভ্র ভাইয়ার মুখে। আমি এমন কিছু করব তা হয়তো চিন্তাই করতে পারেনি কেউ। চিত্রাকে দেখলাম মুখ চেপে ধরে আছে। ওর চশমার উপর দিয়েও বোঝা যাচ্ছে ও কাঁদছে। কয়েক মিনিটে পুরো ক্যান্টিন অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্ব নীরবতা চারপাশে। হঠাৎ করেই প্রচণ্ড শব্দে চমকে উঠলাম আমি। শরীরটা ভয়ে কুঁচকে গেছে একদম। অবাক চোখে সামনের দিকে তাকাতেই দেখি আমার সামনের টেবিলটা আর নেই। ওটা ছিটকে পড়ে আছে আমাদের থেকে একটু দূরে। আর শুভ্র ভাইয়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছেন। ভয়ে আমার প্রাণ পাখি রীতিমতো উড়াউড়ি শুরু করে দিয়েছে। আমার ভয়টাকে আরও 2 গুণ বাড়িয়ে দিয়ে উনি এক হাত আমার চেয়ারের হাতলে হাত রেখে অন্য হাতে গাল চেপে ধরলেন আমার। ওনার লাল লাল চোখগুলোর দিকে তাকানোর সাহস খুঁজে পাচ্ছিলাম না যেন। কি ভয়ানক দুটি চোখ! উনি গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, হাউ ডেয়ার ইউ, এত সাহস! এটুকু বলেই আমার শরীরের দিকে তাকালেন উনি। কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন এক দৃষ্টে। পরক্ষণেই আমায় ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালেন উনি। গায়ের জ্যাকেটটা খুলে আমার উপর ছুঁড়ে ফেলে বললেন, কালকে ওর ক্লাস নেব। কথাটা বলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলেন উনি। চারপাশের সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে।
আর মেয়েরা ফিসফাস করে চলেছে। ব্যাপারটা বুঝতে না পেরে নিজের দিকে তাকিয়েই লজ্জায় কুঁকড়ে উঠলাম আমি। পানিতে ভেজা সাদা জামায় শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছি, কি লজ্জার ব্যাপার! তাই তো ছেলেগুলো মুখে লালা ফেলে এভাবে আমার দিকে তাকিয়ে আছে। ভাবতেই শরীরটা ঘিন ঘিন করে উঠল। লজ্জায় আর অপমানে চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত। ঠিক তখনই পাশ থেকে চিত্রা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, রোদ, জ্যাকেটটা শরীরে জড়িয়ে নে, সব বোঝে যাচ্ছে, খুব বিশ্রী দেখাচ্ছে। এই জন্য হয়তো শুভ্র ভাইয়া জ্যাকেটটা দিয়ে গেল তোকে। আমিও আর কিছু না ভেবে জ্যাকেটটা পরে নিলাম। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। এই অবস্থায় ভার্সিটি গেট পর্যন্ত যাওয়া মৃত্যু যন্ত্রণার চেয়ে কম কিছু নয়, বরং তার চেয়েও বেশি। জ্যাকেটের চেন লাগাতে লাগাতে আবারও বলে উঠল চিত্রা, আবারও একই ভুল করলি রোদ। পানি মারার ছিল তো আমার মুখে মারতি, শুভ্র ভাইকেই মারতে হলো। এবার কাল যে তোর সাথে কি হবে সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। আমিও বুঝতে পারছি আবারও ভয়ানক একটা কাজ করেছি আমি। এর পরিণতি কি হতে পারে ভেবেই গলা শুকিয়ে আসছে বারবার। কোনো রকম মুখ লুকিয়ে বাসায় ঢুকে গেলাম আমি। মার সামনে পড়তে হয়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মার সামনে পড়লেই হাজারো প্রশ্নে জর্জরিত হতে হতো আমাকে। গায়ের জ্যাকেট কার, আমার এই অবস্থা কেন, হ্যান ত্যান কত কিছু। তারপর সব শুনেই শুরু হতো ওনার টেনশন নামক পীড়া, তার সাথে প্রেশার আপ ডাউন, এক্সট্রা ঝামেলা। মা নামক মানুষগুলো এমনই হয়, এদের টেনশন না করলে পেটের ভাত হজমই হয় না। সিম্পল বিষয়গুলো নিয়েও ওনারা খাওয়া নাওয়া বাদ দিয়ে টেনশন করতে বসে যাবেন, আর এটা তো সিরিয়াস ইস্যু। রুমে ঢুকে কোনো রকম শাওয়ার নিয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বাজে দিনগুলোর তালিকায় প্রথম। আর শুভ্র নামের মানুষটা ভালো লাগা আর খারাপ লাগার মাঝে বিরক্তিকর একটা পার্সোনালিটি, যাকে আমি ইহকালে দ্বিতীয়বার দু চোখ মেলে দেখতেই চাই না, কখনো না। এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।